আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ আর খুবই মজাদার একটা রেসিপি। আজকের এই রেসিপিটা যারা নাকি একবার দেখবেন তারাই কিন্তু আমার এই পিঠার মতো একদম পারফেক্ট আর সুস্বাদু সফট একটা পিঠা বানাতে পারবেন, যে পিঠাটা নাকি মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ভিতরটা হয়েছে খুবই সফট, একদম নরম তুলোর মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। অসম্ভব মজাদার আর ভীষণ টেস্টি এই পিঠাটা আমি বানিয়েছি খুবই সহজভাবে। আর আমি প্রতিটা রেসিপি কিন্তু খুব সহজ করে সবাইকে দেখাই। আমি চাই সবাই যাতে আমার রেসিপি দেখে পিঠা বানিয়ে সবাই সবার পরিবারের সবাইকে খাওয়াতে পারেন এবং নিজেও একটু প্রশংসা পেয়ে নিন। সেইরকম আরকি। যেমনটা আমি করি, আমার পিঠার রেসিপি, আমার সবকিছু আমি যা, যা বানাতে পারি সবকিছুই আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে পিঠাটা কতটা সুন্দর করে বানিয়েছি, কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা অসংখ্য ছিদ্রযুক্ত, জালিযুক্ত হয়েছে, একদম ফুলকো হয়েছে। এরকম ফুলকো পিঠা কিন্তু আপনারা সবাই বানাতে পারবেন আমার রেসিপি ফলো করলে। আমি কিন্তু কোনো কিছু গোপন রাখি না, যেটা করি সেটাই আমি সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করি। যাতে করে আপনারাও এরকম করে বানিয়ে খেতে পারেন সবাই সুন্দর পিঠাগুলো। আর এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে ২৫০ গ্রাম পরিমাণ হবে চাউলের গুঁড়ি নিয়েছি। ২৫০ গ্রামের থেকে একটু বেশিও হতে পারে, মানে মেপে নেইনি, আন্দাজ করে বলছি। এর সাথে আমি সামান্য লবণ দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে ডোটাকে গুলিয়ে নিচ্ছি। তো কুসুম গরম পানিটা কিন্তু আমি মানে মেপে দেইনি, আস্তে আস্তে করে অল্প অল্প করে দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি। এতে করে আর কি বোঝা যাবে যে কতটুকু আমার দরকার হবে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম গোলানোর পরে আমি হাতটাকে ধুয়ে নিলাম। তারপরে চামচ দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে দেখবো যে কতটুকু ভারী রাখবো বা কতটুকু পাতলা। এই যে দেখুন, ঠিক এরকম যখন বাবলস ক্রিয়েট হবে তখন বুঝে যাবেন যে এটা পারফেক্ট হয়েছে, পাতলা হয়েছে। আর যখন একটা পিঠা বানিয়ে দেখবেন, যদি দেখেন পিঠাটা সুন্দরভাবে ফোলেনি, হালকা একটু কাঁচা কাঁচা রয়েছে বা শক্ত, তখন আরো একটুখানি পানি দিয়ে দিবেন অল্প করে। পানিটাকে দিয়ে তারপরে বানাবেন। আর এখানে আমি এই যে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি চামচের মধ্যে তুলে নিয়ে এখন একটু মিশিয়ে নেব আর কি। তো সরাসরি দিয়ে দিলে সব জায়গাতে ভালো করে মিশে না, সেজন্য আবার তুলে নিলাম। তুলে নিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কিন্তু সবসময় এভাবেই বানাই আমার এই চিতই পিঠাগুলো। আমার পিঠাগুলো সবসময় কিন্তু একদম পারফেক্ট হয়। আর এই বেটারটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে গুলিয়েছি, ঠিক পাতলা করেই গোলাতে হয়। আর এই যে পিঠা বানানোর যে খাস্তা, এটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে মানে মুছে নিয়েছি সুতি কাপড় দিয়ে। সেটা আর দেখানো হয়নি, এটা তো মুখেই বলে দিলাম। আপনারা তো সবাই জানেন এটা তেল দিয়ে মুছে নিতে হয়। সেটা করে নিয়েছি। এখন খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে তারপরে পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলোকে দিয়ে এখন আমরা ঢেকে দিব। তবে এখানে দেখুন, যে পিঠাগুলো ফুলবে তার একটা প্রমাণ, এই যে দেখুন কতগুলো ছোট ছোট বাবলস বের হচ্ছে, মানে এই যে বুদবুদ উঠছে। এরকম উঠলেই বুঝবেন যে পিঠা পারফেক্ট হবে। তারপরে আমরা ঢেকে রেখে দিয়েছিলাম ৩ মিনিটের জন্য। আর এই অবস্থাতে চুলার জালটাকে একেবারে লো করে রেখেছি, কারণ আমরা কিন্তু আগেই খাসটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর পিঠাটা দেওয়ার পরে কিন্তু আর জাল করব না, লো হিট করে রেখেছিলাম। জাল করলে কিন্তু পিঠার নিচটা পুড়ে যাবে। আমাদের প্রতিটা পিঠাই কিন্তু একদম ফকফকা সাদা হয়, পোড়ে না। এরকম সুন্দর একটা কালার আসে। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো, ফুলকো ফুলকো হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। একটা পিঠাও কিন্তু আমার পোড়েনি, কারণ আমি যখন পিঠাগুলো বানাই সবসময় করি কি, ছাঁচটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিই। তারপরে যখন পিঠাটা দিয়ে দিই সাথে সাথে চুলার জালটাকে একেবারে লো করে রেখে দিই। তখন আর জাল করি না। এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং ভিতরটা কাঁচাও থাকে না আর পিঠাগুলো পুড়েও যায় না। দেখুন প্রতিটা পিঠা কতটা সুন্দর হয়েছে। তারপরে আবারও আমি তেল দিয়ে সুন্দর করে খাসটাকে মুছে নিয়েছি। তারপরে আবারও আমি পিঠা দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রতিটা পিঠাই কিন্তু আমার সুন্দরভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছেন। তো এইবার যে আবার দিয়ে দিলাম, এখনো কিন্তু ছাঁচটাকে ভালো করে গরম করে নিয়েছি। যখন একদম গরমের চোটে ধোঁয়া উঠতেছিল, ঠিক দেখতেই পাচ্ছেন, ওই পর্যায়ে আমি পিঠাগুলো আবার দিয়ে দিচ্ছি। এই পিঠা বানানোর একটাই টিপস হলো, মানে এই ছাঁচটাকে খুব ভালো করে গরম করতে হবে। আর দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে, পিঠার এই যে বেটারটা যে আমরা গুলিয়েছি, এটা অবশ্যই পাতলা করে গোলাতে হবে। ভারী করে গোলালে কিন্তু পিঠা হয় না, পিঠা কাঁচা থেকে যায়।
এটাই হলো মেন ব্যাপার। এই পিঠা সবাই বানাতে পারে না। সবার পিঠাই বানাতে গেলে মাঝে যারা নাকি পারে তাদের কথা বলছি না। অনেকের পিঠাই আমি দেখেছি, মানে অনেকে রেসিপি করে দেখায়। দেখি যে পিঠা কাঁচা থাকে বা ফোলে না, সুন্দর হয় না। এই কারণেই ফোলে না, মানে ডোটাকে যখন গোলাবেন সবসময় পাতলা করে গোলাতে হবে। এটা হলো ১ নাম্বার টিপস। আর ২ নাম্বার টিপস হচ্ছে খাসটাকে খুব ভালো করে প্রতিবারই গরম করে নিতে হবে আগে। তারপরে পিঠাটা দিতে হবে। তাহলেই কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে এবং পুড়বে না। পিঠাটাকে দিয়ে চুলার জালটাকে লো করে রেখে দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিলাম। তো আমাদের কিন্তু অনেকগুলো পিঠা হয়েছিল, এই যে দেখুন অনেকগুলো পিঠা হয়েছে এটুকু গুঁড়ি দিয়ে। তো সবটুকু পিঠা এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা কিছু পিঠা এই গোছ দিয়ে খেয়েছিলাম। আর বাকি পিঠাগুলো এই যে দেখতেই পাচ্ছেন, বাকি পিঠাগুলো আমি ভিজাবো। কারণ আমার হাসব্যান্ডের আবার ভেজা পিঠা খুবই প্রিয়। সে আরকি দুধের পিঠা না হলে তার ভালো লাগে না। মানে সে অনেক বেশি পছন্দ করে দুধের পিঠা, তার অনেক প্রিয়। তো সেজন্য আরকি ভাবলাম তো আমার হাসব্যান্ডের জন্য কিছু দুধের পিঠা বানিয়ে নিই। আর দুধের পিঠা বানানোর জন্য প্রথমে দেখতেই পাচ্ছেন আমি গুড়টাকে একটু জাল করে গলিয়ে নিলাম আরকি। তারপরে এখানে ১ লিটার দুধ দিয়েছি। তার সাথে ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কারণ হচ্ছে আজকে মানে ঘন করতে গেলে দুধ অনেক সময়ের ব্যাপার। আর এত ধৈর্য নেই, সময়ও নেই, অনেক ব্যস্ত ছিলাম। সেজন্য ১ কাপ গুঁড়া দুধ দিয়েছি ১ লিটার দুধের সাথে। এটা দিয়ে অনেক বেশি জাল করব না। জাস্ট ২ মিনিট ৩ মিনিটের মতো বলক তুলে নিব। আর এর সাথে দিয়ে দিলাম আমাদের নারকেল কোরানো ছিল ফ্রিজে, সেখান থেকে কিছুটা নারকেল দিয়ে দিলাম। আর দিয়েছি দারচিনি, লং, এলাচ এগুলো একটু দিয়ে দিয়েছি। আর এই যে আগে থেকে যে জাল করে রেখেছিলাম গুড়টাকে, সেই গুড়টা দিয়ে দিলাম। এটা আমি আমার পরিমাণ বুঝে গুড়টা দিয়েছি, কতটুকু মিষ্টি খাবো আমরা। আপনারা হয়তো দেখেই বুঝেছেন কতটুকু মিষ্টি দিয়েছি। অনেক বেশি কড়া মিষ্টিও দেইনি আর একবারে হালকাও দেইনি, মিডিয়াম করে দিয়েছি। কারণ আমার হাসব্যান্ড আবার অনেক কড়া মিষ্টি পছন্দ করে না, সেজন্য। আর মিষ্টিটা তো যে যার পছন্দ মতোই দিবেন। এটাই মানে মেন ব্যাপার। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইরকম দিয়ে দিবেন। আর আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। একটুখানি লবণ দিলে পিঠার টেস্টটা অনেক বেড়ে যায় সেজন্য। আর এখন এই যে দুধটাকে আমি ২-৩ মিনিট জাল করে নেওয়ার পরে গুড়ের সাথে আমি এখন পিঠাগুলো একে, একে দিয়ে দিব। এই পিঠাগুলো দিয়ে তারপরে আবার ৩-৪ মিনিটের মতো বলক তুলে নিব আস্তে, আস্তে করে। বলক চলে আসলে পিঠাগুলো রান্না করব ৩-৪ মিনিট। রান্না করার পরে পিঠাগুলো যখন হয়ে যাবে, এখন আমরা মানে চুলাটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে দেব। তো ফিরে আসবো আপনাদের মাঝে, মানে ঠান্ডা করে কয়েক ঘন্টা পরে আরকি ফিরে আসছি। তো আমাদের দেশে তো রাতে বানিয়ে রাখে আর সকালবেলা সবাই খেয়ে নেয়। তো ঠিক সেইরকমই আমি বানিয়ে রেখেছি। তারপরের দিন সকালবেলা আমরা খেয়েছিলাম। সাথে, সাথে খাইনি। তো দেখুন পরে রসটা খেয়ে একেবারে পিঠাগুলো টইটুম্বুর হয়ে আছে। রসগুলো একদম মানে কমে গিয়েছে। পিঠাগুলোতে রস টেনে নিয়েছে। তবে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আর খেতে যা মজাদার হয়েছিল, এখানে কিন্তু সম্পূর্ণ কালারটা দেখা যাচ্ছে না ভিডিও ক্যামেরাতে। আসলে অনেক সুন্দর একটা কালার এসেছিল। এতটা লুকটা এত সুন্দর এসেছিল পিঠার। মানে আপনাদেরকে কি আর বলবো, অনেক মজাদার হয়েছিল পিঠাগুলো। খুবই টেস্টি হয়েছিল। এভাবে করে আপনারাও চাইলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেক মজা লাগে কিন্তু এইভাবে এই দুধের পিঠাটা। ভীষণ মজাদার। মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়। আর মানে এই পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছেও করে, এত টেস্টি হয়েছিল। মানে এভাবে আমি মাঝে মাঝেই করি। কারণ আমার হাসব্যান্ডের তো দুধের পিঠা অনেক পছন্দ। সেজন্য আমার এই যে চিতই পিঠা বানালেই কিন্তু আমার হাসব্যান্ডের জন্য একটু দুধের পিঠা বানাতেই হয়। কারণ সে খুব বেশি পছন্দ করে এই দুধের পিঠাটা। তো আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসলে আমার পিঠাটা আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা। যদি রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে এই পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।